মহারাষ্ট্র অ্যাসেম্বলি ইলেকশন 2024। বালাসাহেবের রাজনৈতিক উত্তরাধিকার রইল না কোনো ঠাকুরের হাতেই, শিন্দেই মারাঠা হৃদয় সম্রাট। প্রয়াত বালাসাহেব ঠাকুরের হাতে শিবসেনার জন্ম, কিন্তু তার উত্তরাধিকারী পুত্র উদ্ধব রাজনৈতিক উত্তরসূরি হওয়ার লড়াইয়ে হেরে গেলেন একনাথ শিন্ডের কাছে। মহারাষ্ট্রের রাজনীতিতে প্রয়াত বালাসাহেব ঠাকুরের উত্তরাধিকার আর কোনো ঠাকুরের হাতে রইল না। বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট করে দিল, মারাঠা রাজনীতিতে বালাসাহেবের রাজনৈতিক উত্তরসূরি এখন একনাথ শিন্ডে। যে বালাসাহেবের হাত ধরে শিবসেনার জন্ম, তার উত্তরাধিকারী পুত্র উদ্ধব হেরে গেলেন যুদ্ধে। ধরাশায়ী ভ্রাতুষ্পুত্র রাজ ঠাকরেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব, অবিভক্ত শিবসেনা নির্বাচনী প্রতীক তীরধনুক, এমনকি বালাসাহেব প্রতিষ্ঠিত দলের নামটিও আগেই কেড়ে নিয়েছিলেন শিন্ডে। এবার উদ্ধবের কাছ থেকে তিনি ছিনিয়ে নিলেন উদ্ধবের প্রয়াত পিতার একান্ত অনুগত মরাঠি ভোট ব্যাঙ্কও। অতঃপর পুত্রের হাতে রইল শুধু পিতার স্মৃতিবিজড়িত মাতশ্রী। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফল বলছে, 288 আসনের বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর সহযোগী হিসাবে 8টি আসনে লড়ে 5-6টিতে জিততে চলছে শিন্ডে সেনা। তাদের ঝুলিতে প্রায় 1-3% ভোট। অন্যদিকে ইন্ডিয়ার শরিক উদ্ধব সেনা প্রায় 1% ভোট পেলেও 2-0-র বেশি আসনে জিততে পারছে না। উদ্ধবপুত্র আদিত্য মুম্বইয়ের ওল্লিতে এবং তার তুতোতাই বরুণ সরদেশাই বান্দ্রা পূর্ব আসনে জিতলেও রাজন বিচারে সুনীল প্রভুর মতো বিশ্বস্ত সহযোগীরা হেরেছেন। আবার শিন্ডে থানে জেলায় তার পুরনো আসন কোপরিপাচপাখালিতে হারিয়েছেন তার রাজনৈতিক গুরু তথা শিবসেনার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত আনন্দ দিঘের ভাইপো কেদারকে। দীপক কেশরকর, সাওন্তওয়াডি, উদয় সাওন্ত, রত্নগিরি, সঞ্জয় রাঠুরের দিগোর্স মতো শিন্ডের ঘনিষ্ঠেরাও জয়ের পথে। এমনকি কংগ্রেস ছেড়ে আসা সঞ্জয় নিরুপম, দিন্দোসি এবং বিজেপি ছুট নীলেশ রানে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের পুত্র তথা কুদল আসনে শিন্ডে সেনার প্রার্থী জিততে চলেছেন। শিন্ডের উত্থান কাহিনী। মহারাষ্ট্রে 2019 সালে শেষ বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল শিবসেনা বিজেপি। ভোটের পরেই জোট ভাঙে। বিজেপির সঙ্গ ছেড়ে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ধব। গোডায় এনসিপি বিধায়ক এবং শরদের ভাইপো অজিত পাওয়ারের সমর্থনে মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। কিন্তু সে সরকার দিন দুয়েকের বেশি টেকেনি। এর পরে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ধব। শিন্ডেকে তিনি নগরোন্নয়ন ও পূর্ত দফতরের দায়িত্ব দেন। 2022 সালের মাঝামাঝি পর্যন্ত মহারাষ্ট্রের রাজনীতির বাইরে শিবসেনা নেতা শিন্ডের তেমন কোনো পরিচিতি ছিল না। সে বছর 20 জুন একদল শিবসেনা বিধায়ককে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি শিরোনামে। প্রথমে গুজরাট, তারপর অসম এবং তারপরে গোয়া, 3 বিজেপি শাসিত রাজ্যে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষনেতা উদ্ধবের সঙ্গে দর কষাকষি চালাতে থাকেন। এক সময়ে বোঝা যায় শিবসেনার অধিকাংশ বিধায়কই শিন্ডের সঙ্গে রয়েছেন। অতঃপর নিরুপায় উদ্ধবের ইস্তফা। 30 জুন বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন সরকার গড়েন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির ফডনবিস। এরপরে 2023 সালের জুলাইয়ে এনসিপি প্রধান শরদের ভাইপো অজিত কাকার দলের অধিকাংশ বিধায়ককে নিয়ে এনডিএতে সামিল হন। পান উপমুখ্যমন্ত্রী পদ। এবারের ভোটের ফল বলছে, সাহেব মারাঠা রাজনীতিতে এই নামেই পরিচিত শরদের দলকে টেক্কা দিয়ে পশ্চিম মহারাষ্ট্রের মারাঠা ভোট কবজা করেছেন ভাই অজিত। 80-র দশকে কলেজের পড়া ছেড়ে বালাসাহেবের ডাকে সাড়া দিয়েই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন শিন্ডে। আদ্যে মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা হলেও রাজনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন শিবসেনার শক্ত ঘাঁটি ঠানেকে। অচিরেই সেখানকার প্রভাবশালী শিবসেনা নেতা আনন্দ দিঘের ডানহাত হয়ে উঠেছিলেন তিনি। প্রথম ভোট রাজনীতিতে পা রাখেন 1997 সালে। থানে পুরসভার নির্বাচনে জিতে। 2004 সালে প্রথম মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন থানেরই কোপরিপাচপাখালি কেন্দ্র থেকে। তার আগে 2001 সালে রাজনৈতিক গুরু আনন্দের অকালপ্রয়াণের পর ঠানেসহ আশপাশের জেলাগুলির শিবসেনা সংগঠনের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল শিন্ডের হাতেই। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উদ্ধবের গড় মুম্বই এবং কোঙ্কণ উপকূলেও প্রভাব বাড়ে শিন্ডের। শিন্ডের রাজনৈতিক উত্থানে নানা সময়ে ভাগ্য সাহায্য করেছে। 2009 সালের বিধানসভা ভোটে গুহাগড় কেন্দ্রে অপ্রত্যাশিতভাবে হেরে যান উদ্ধব ঘনিষ্ঠ বিরোধী দলনেতা রামদাস কদম। বিধানসভায় শিবসেনার দলনেতার দায়িত্ব পান শিন্ডে। এরপরে 2014 সালের বিধানসভা ভোটে জিতে ফডনবিস সরকারের মন্ত্রীও হন। সে বছরই লোকসভা ভোটে কল্যাণ কেন্দ্রে জিতে সাংসদ হন তার পুত্র শ্রীকান্ত।
এবার লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিরোধী জোট ভাল ফল করলেও শ্রীকান্ত জিতেছেন নিজের আসনে। 2024 সালের লোকসভা ভোটে অবশ্য দুই শিবসেনার তুল্যমূল্য লড়াই হয়েছে। শিন্দেসেনা 5টিতে লড়ে 7টিতে জিতেছে। উদ্ধব সেনা 1টিতে লড়ে 9টিতে। কিন্তু বিধানসভায় প্রতিষ্ঠিত হল শিন্দেরই কর্তৃত্ব। শিবসেনার ভাঙন এবং আর এক ঠাকরে। 60-এর দশকে হিন্দুত্ববাদী আদর্শ এবং মরাঠি মানুষের স্বার্থরক্ষার যে অঙ্গীকার করে বালাসাহেব নয়া দল শিবসেনা গড়েছিলেন, অতীতেও তাতে কয়েকবার ভাঙন ধরেছে। কিন্তু সেসব ক্ষেত্রে দলের আদর্শ ছিনতাইয়ের সম্ভাবনা তৈরি হয়নি। ছগন ভুজবল, নারায়ণ রানের মতো ওজনদার মরাঠি নেতারা সে চেষ্টা করেননি। কারণ বিপরীত আদর্শের দল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তারা। সে দিক থেকে দেখতে গেলে প্রথমবার সেই দাবি শোনা গিয়েছিল রাজ ঠাকরের মুখে। 2006 সালে বালাসাহেবের জীবদ্দশাতেই তার প্রিয় ভাইপো রাজ শিবসেনার সঙ্গ ছেড়ে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা MNS গড়েছিলেন। পিতৃব্যের নামে একটিও অভিযোগ না করলেও প্রকাশ্যে উদ্ধবের নেতৃত্বগুণ নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। সুবক্তা রাজ রাজনীতিতে এসেছিলেন উদ্ধবের অনেক আগে। তার সাংগঠনিক দক্ষতাও ছিল সুবিদিত। বস্তুত দীর্ঘদিন বালাসাহেবের রাজনৈতিক সহযোগী ছিলেন রাজি। সে সময় উদ্ধব ব্যস্ত থাকতেন বন্যপ্রাণীদের ক্যামেরাবন্দি করার শখ নিয়ে। কিন্তু প্রাথমিকভাবে মরাঠি জনসমাজে ঢেউ তুললেও দীর্ঘমেয়াদী রাজনীতিতে সফল হতে পারেননি রাজ। MNS গঠনের পরে 2009 সালের বিধানসভা ভোটে রাজ নিঃসন্দেহে ছিলেন একটি ফ্যাক্টর। রাজ্যের প্রায় 1-2% ভোট নিয়ে শিবসেনার সঙ্গে পাঞ্জা কষে তখনও বালাসাহেব বেঁচে এবং লড়াইয়ের ময়দানে পেয়েছিলেন 3টি আসন। মরাঠি অস্মিতার বিষয়টি সামনে রেখে সেদিন তিনি শুধুমাত্র বিজেপি এবং শিবসেনার দুর্গে আঘাত হানেননি, ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় সম্ভাবনা তৈরি করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু কট্টরপন্থী অবস্থান এবং হিংসাত্মক আন্দোলনের কারণে ক্রমশ মারাঠা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন রাজ। 2014 সালের বিধানসভা ভোটে বিপর্যয়ের মুখে পড়ে তার দল। 3% ভোট পেয়ে সে বার মাত্র একটি কেন্দ্রে জিতেছিল MNS। 2019 সালেও একটি আসন ঝুলিতে আসে। কিন্তু চলতি বছরের লোকসভা ভোটে রাজ প্রার্থী না দিয়ে নিঃশর্তে সমর্থন করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন NDA-কে। এবার 1-2-5টি আসনে লড়তে নেমেছিল তার দল। এর মধ্যে মুম্বইয়ের 2-5টি সহ রাজ্যের 3-8টি আসনে তারা ফ্যাক্টর হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তা হয়নি। মুম্বইয়ের মাহিম আসনে লড়ে রাজের পুত্র অমিত তৃতীয় হয়েছেন। উদ্ধব এবং রাজের রাজনৈতিক ভবিষ্যৎ অতঃপর কি হতে চলেছে তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে আলোচনা চলবেই। কিন্তু যা নিয়ে তর্ক চলবে না, বালাসাহেবের উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না।